টিকার দ্বিতীয় ডোজের আওতায় এরই মধ্যে ৬১ লাখেরও বেশি মানুষ চলে এসেছে। হয়তো সেদিন খুব দূরে নয় যখন আমরা সবাই টিকার আওতায় চলে আসব। টিকার বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব এবং সেই সাথে দর্শক আপনারা চাইলে করোনা ভাইরাসকে ঘিরে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন এবং আমরা প্রতিনিয়তই আপনাদের কাছ থেকে করোনা আক্রান্ত হবার পরে যে ধরনের জটিলতাগুলো দেখা যাচ্ছে সেই জটিলতাগুলো নিয়ে প্রশ্ন পাচ্ছি। সুতরাং সেই বিষয় নিয়েও আজ বিশেষ আলোচনা থাকবে। আমাদের সঙ্গে এই আলোচনাগুলোয় অংশ নিতে রয়েছেন দুজন অতিথি, তাদের সঙ্গে শুরুতেই পরিচয় করে দিচ্ছে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ, মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার নাসরিন সুলতানা, সহকারী অধ্যাপক, গাইনি অ্যান্ড অবস, মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই ডাক্তার আবুল কালাম আজাদ, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, দ্বিতীয় ডোজের আওতায় এতদিন পরে আমরা ৬১ লাখেরও বেশি, ৬১,২৯,০০০-এর বেশি মানুষকে আনতে পেরেছি দ্বিতীয় ডোজের আওতায়। সেটা নিঃসন্দেহে একটা সুখবর। আবার আরেকটা বিষয় আছে যে অনেক দেশ তারা আসলে এমন সক্ষমতা অর্জন করেছে যে সকলকেই তারা টিকা দিতে পারছে। তো সেই অবস্থায় যেতে আমাদের আর কতদিন সময় লাগতে পারে? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটা তো আসলে আমার উপরে না, এটা তো নীতি নির্ধারকের বিষয়। আসলে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যতটুকু পেয়েছি ততটুকুতে সন্তুষ্ট থাকতে হবে। আপনি খেয়াল করে দেখেন টিকা কারা পেয়েছে। আসলে টিকা কমপ্লিট করেছে দেখেন আপনার আমেরিকা হয়েছে, ইংল্যান্ড হয়েছে, বা আপনার দেখেন জার্মানি বা ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি করে হয়েছে। তারা কিন্তু টিকাটা প্রডিউস করতেছে, তারা কিন্তু নিজেরা প্রডিউসার, তাদের কিন্তু ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, তারা কিন্তু অন্যের উপর ডিপেন্ড করে নেই, কিন্তু তারা কিন্তু নিজেদের টিকা নিজেরা ব্যবহার করছে। আমরা টিকাটা সম্পূর্ণ হচ্ছে অন্যের উপর ডিপেন্ডেন্ট। এখন এটা যে এখানে প্রথম হচ্ছে যে আমার চাওয়া পাওয়ার মধ্যে আমাদের একটা ঝামেলা হয়ে গিয়েছিল, যেটা আমাদের যেটা আপনার কোভিশিল্ডের সাথে, যেটা হচ্ছে আপনি ইন্ডিয়ার সাথে যেটা চুক্তিটা ছিল, এখন তারা যখন চুক্তি ভঙ্গের একটা কারণ হয়ে দাঁড়ালো, তো যেখানে টাকাটা পে করার পরও তারা যখন আমাদেরকে টিকাটা দিলেন না, অবশ্যই তারা চুক্তি ভঙ্গ করেছেন আমি বলবো। কিন্তু এখানে তো আসলে আমাদের যদি বলি যে হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে সরকারের তো আসলে কিছু করার নেই, আমি আপনাকে একটা দিব বলে কমিটমেন্ট করলাম, কিন্তু আমি যদি না দিই আপনি তো আমাকে কিছু করতে পারেন না, সেক্ষেত্রে সরকার ব্যর্থ বলবো না, আমি বলবো যে যারা চুক্তি করেছিল তারা চুক্তি ভঙ্গ করেছে, তারা আমাদের সাথে বলতে গেলে বলতে পারি প্রতারণা করেছে আমাদের দেশের জনগণের সাথে। হ্যাঁ, আবার তাদের দেশে ওই সময় যে অবস্থার সৃষ্টি হয়েছিল, মানে একদম তাদেরকে যে আমরা দোষ দেব সেটাও একদম সরাসরি দিতে পারি না। না, আপনার সাথে আমি একমত, কিন্তু তাদের দেশে জনগণ মারা যাচ্ছিল তাই তারা দেবে। কিন্তু তারা যখন আমি এগ্রিমেন্ট যখন আপনার সাথে করব, আমাকে তো বুঝতে হবে যে আমি দিতে পারবো কিনা। না পারলে আমরা যখন দেখেন এখন সিনোফার্মের টিকা আসছে, বা সিনোফার্মের টিকা বাংলাদেশে তৈরি হবে, বা সিনোভ্যাকের সাথে এই অপশনগুলো কিন্তু আমাদের শুরুতেও কিন্তু ছিল। চীনা কি যারা ওরা কিন্তু আমাদের এখানে ট্রায়ালও দিতে যাচ্ছিলেন। তো যেখানে এইটা যখন আমরা পেয়ে যাচ্ছি নিশ্চিন্ত হওয়ার পরে, প্রতি মাসে আসতেছে এত লাখ, তার মানে আমাদের এতদিনে কিন্তু টিকা দেওয়া হয়ে যেত প্রায়। তো এইটার সাথে হওয়ার জন্যই কিন্তু আমাদের পুরোটা কিন্তু দেখেন টিকাটা ঝামেলাটা হয়ে গেল। এখন যেটা যতটুকু আমরা পেয়েছি আমরা বলবো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনি যদি সব দেখছেন, আপনি অনেক দেশের দিকে তাকান, আপনি আফ্রিকান দেশগুলো এখন কোনো টিকাই পায়নি বলতে গেলে। সেই হিসাবে আমরা ভালো অবস্থায় আছি। এখন টিকা যেভাবে আসছে, টিকা যদি বাংলাদেশে তৈরি হয়ে যায়, হ্যাঁ এটা ইনশাল্লাহ ওভারকাম করে যাবে। কারণ 2 কোটি মানুষ ভ্যাকসিনেটেড অলরেডি, এটা কিন্তু কম নয়, সংখ্যাটা কিন্তু অনেক আপনার। এবং যেভাবে টিকাটা প্রতিনিয়ত বাংলাদেশে এখন যেহেতু চুক্তির আন্ডারে চীন থেকে চলে আসছে, হ্যাঁ, এবং আমি তো বলবো যে এখনো কিন্তু ইন্ডিয়ার কিন্তু কোভিশিল্ডের কাছে কিন্তু আমাদের টাকা কিন্তু পে করা, আমরা কিন্তু তাদের কাছে কিন্তু এখনো টিকা পাই। তো সেটা যদি হয়, হ্যাঁ ইনশাল্লাহ চলে আসবে। আর যদি ইনসেপ্টার যেটা যদি প্রোডাকশনে চলে যায়, কারণ ইনসেপ্টার তো সেই কিন্তু তাদের কিন্তু তৈরি করার, ইনসেপ্টার যদি বলি আমরা আরো অন্যান্য ফার্মাসিউটিক্যালস বাংলাদেশে তৈরি করার কিন্তু তাদের কিন্তু ক্যাপাবিলিটি আছে। সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না, আমরা ওভারকাম করতে পারবো। সেক্ষেত্রে আসলে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সিনোফার্মের টিকা যদি আমরা পাই তাহলে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা থাকবে কিনা, এই প্রশ্ন অনেকেই আমাদেরকে করছেন। যে অ্যাস্ট্রাজেনেকার টিকা, মডার্নার টিকা বা অন্য কোনো প্রতিষ্ঠানের টিকা তারা যখন নিচ্ছেন, বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। সিনোফার্মের টিকা নিলে কি এই ধরনের কোনো বাধা আছে কিনা? আপনি কথাটা কিন্তু কেটে যাচ্ছে, আমি কথাটা বুঝতে পারলাম না প্রশ্নটা কি। সিনোফার্মের টিকা নিলে যে কোনো দেশে ভ্রমণ করা যাবে কিনা? আচ্ছা, না এটা তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি যেমন গত কিছুদিন আগে আমাদের হাসপাতালের ডিরেক্টর সাহেবের রুমে বসা ছিলাম, ওখানে আসার পর একজন এসে বললো যে সে জার্মানিতে পড়তে যাবে, এবং সেখান থেকে বলাই আছে ফাইজার এবং মডার্না, ফাইজার ছাড়া উনি এসে সরাসরি বলেন যে ফাইজারের টিকা ছাড়া যেতে পারবেন না। এখন ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে আপনার যদি বলি আমি, বা আমেরিকা, তারা হচ্ছে ফাইজার, তারা কিন্তু কোভিশিল্ড, অ্যাস্ট্রাজেনেকাটাও কিন্তু অ্যাকসেপ্ট করছেন না। তো সেখানে সিনোফার্মটা এখন কথা হচ্ছে যে আমি প্রথমে তো আচ্ছা বাঁচার প্রশ্ন, মানে আমাকে বাঁচতে হবে আগে, তারপর হচ্ছে আমি বিদেশে যেতে পারবো কিনা।
এখন আমরা যখন যেটা পাচ্ছি না, যেমন আপনি যদি বলেন যে হ্যাঁ আমি ফাইজার দিব, এখন বাংলাদেশে -80 টেম্পারেচারে মেনটেন করে বাংলাদেশের মানুষকে কি টিকাটাকে আদৌ কি দেওয়া সম্ভব? আমাদেরকে বাস্তবতাটা মেনে নিতে হবে যে হ্যাঁ -80 কে আমি যদি বলি রেফ্রিজারেটর আমাদের বঙ্গবন্ধুতে আসছে বা বেশ কি অল্প কিছু জায়গায় আমাদের আছে, যেখানে হচ্ছে যেটা আপনার রিসার্চ পারপাসে প্লাস কিছু একাডেমিক পারপাসে রাখা আছে। তাহলে মাস পপুলেশনকে যদি ভ্যাকসিনেশন করতে হয় -80 কোনোভাবেই সম্ভব নয়। সম্ভব হচ্ছে যে মডার্নাটা সম্ভব, মডার্নাটা আমাকে হ্যাঁ অনেক অল্প টেম্পারেচার রাখা সম্ভব, কিন্তু আনা ক্যারি করা সবকিছু কিন্তু একটু এই সিনোফার্মা বলেন বা অ্যাস্ট্রাজেনেকাটা বলেন যেটা বা কোভিশিল্ডটা বলি আমরা একই জিনিস, অ্যাস্ট্রাজেনেকা আর কোভিশিল্ডটা সেটা কিন্তু 4 ডিগ্রি থেকে এইটা হলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এইটা কিন্তু যেহেতু আমরা সিনোফার্মের টিকাটা সহজে পাচ্ছি এবং উৎপাদন করার সুযোগটা আমাদের থাকছে, এটাই নিতে হবে। পরবর্তীতে আসলে দেখা যাক, সময়ই আসলে বলে দেবে যে কি হয়। কিন্তু সিনোফার্মের টিকা নিয়ে যে কোনো দেশে আমরা আসলে এখনই যেতে পারছি না, এই অসুবিধাটা থেকেই যাচ্ছে। আমরা আলোচনা করব, আবার আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আরেকটি বিষয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে ডক্টর নাসরিন সুলতানা, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, শুরুর দিকে বারবারই যেটি বলা হচ্ছিল যে করোনাকালীন সময়ে গর্ভধারণের প্রয়োজন নেই, নিরুৎসাহিত করা হচ্ছিল বারবার। আবার বলা হচ্ছিল যে যাদের আসলে বয়সটা বেশি হয়ে গেছে তারা চাইলে আসলে এই সময়টাতেই গর্ভধারণ করতে পারেন, সেক্ষেত্রে অতটা নিরুৎসাহিত করা হয়নি। এখন আবার প্রশ্ন আসছে যে যারা প্রসূতি মা রয়েছেন তারা টিকা নিতে পারবেন কিনা। এই যে আমাদের নানা রকম প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর আসলে কি, আপনি যদি আমাদের একটু বলতেন। ধন্যবাদ। এই প্রশ্নটা এখন আমরা প্রতিদিন সম্মুখীন হচ্ছি। যেমন আমরা যেসব ইনফার্টিলিটি বা বন্ধ্যা রোগীরা আগে আমরা চিকিৎসা দিতে চাচ্ছিলাম না, যে এই প্যান্ডেমিক যাক তারপরে আমরা বাচ্চা নেওয়ার কথা চিন্তা ভাবনা করব, কিংবা যখন ভ্যাকসিন চলে আসলো, এখন ভ্যাকসিন গর্ভবতী মাকে দিব কিনা, দুধ দিচ্ছে সেরকম মাকে দিব কিনা, এরকম কতগুলো প্রশ্নের সম্মুখীন হচ্ছি আমরা। তবে এই বিষয়ে আমরা মোটামুটি একটা কনক্লুশনে চলে আসছি। আমরা যে মায়েরা প্রেগনেন্সি নিতে চায়, ফার্টিলিটি রাখতে চায় কিংবা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করতে চায়, এখন কিন্তু আর যে সব তথ্য উপাত্ত আমাদের কাছে এসছে, আমরা কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো রেজাল্ট আমরা পাইনি যে তাদেরকে এখন নিরুৎসাহিত করা যাবে। এখন বরঞ্চ বলা হয় যে ভ্যাকসিনেশন শেষ হয়ে যায়, সুতরাং তুমি এখন প্রেগনেন্সি নেওয়ার জন্য চেষ্টা করতে পারবে। এবং ভ্যাকসিনেশনের বিষয়টা যেটা প্রেগনেন্সিতে আমাদের বাংলাদেশ সরকার ইতিমধ্যে পারমিশন দিয়ে দিয়েছে এবং কাজও সেভাবে শুরু হয়ে যাচ্ছে। এখন কিন্তু গর্ভবতী মায়েরা টিকা দিচ্ছে। এবং এখানে আমরা যেটা একটু সতর্কতা বলি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভ্যাকসিনেশন দেওয়ার আগে কিন্তু আমরা মায়েদেরকে একটু কাউন্সিলিং করছি, যে তাদের ভ্যাকসিনেশনের কি সুবিধা কি অসুবিধা, কি না দিলে কি হবে, দিলে কি ধরনের সুবিধা পেতে পারে, এই ধরনের কাউন্সিলিং করার পরে তার সম্মতি নিয়ে কিন্তু ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। আর ব্রেস্টফিডিং মাদেরকে তো আমরা দিচ্ছি, আমরা বলাই হচ্ছে যে ভ্যাকসিনেশনের যে সাইড ইফেক্ট বা যে সমস্যা তার চেয়ে বরঞ্চ ব্রেস্টফিডিং করলে বাচ্চার জন্য আরো বেশি ভালো হবে। জি, এই গণটিকা যে কর্মসূচি সেটি আসলে 12 আগস্ট পর্যন্ত আমরা দেখেছি এবং সেখানে দেখেছি যে অনেক মানুষ আসলে স্বাস্থ্যবিধি না মেনেই আসলে গিয়েছেন এবং লকডাউন শেষ হওয়ার পরে এখন আর কেউ মনে করছেন যে তারা মানে অনেকেই মনে করছেন যে তারা আর বাধ্য নন মাস্ক পরতে কিংবা শারীরিক দূরত্ব বজায় রাখতে বা যে বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধ মানতে। সেক্ষেত্রে লকডাউন কি আবার দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ? আমি আসলে আপনার কথাগুলো ইকো হয়ে যাচ্ছে কেন জানি বুঝলাম না। আমি নাসরিন আপার আপনি শুনতে পাচ্ছেন কিনা জানি না, ইকো হয়ে যাচ্ছে। হ্যাঁ, না আমিও শুনতে পাচ্ছি না আসলে। আমি জানি না এটা হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে। আসলে যেটি জানতে চাচ্ছি যে আবার লকডাউন দেওয়ার প্রয়োজন আছে কিনা। জি আচ্ছা, লকডাউন, হ্যাঁ যে এবার বুঝতে পেরেছি। আমি একটু আগে নাসরিন আপার কোশ্চেনের সাথে একটু অ্যাড করে দিয়ে বলতে চাচ্ছি, আমরা মেডিসিন আমরা যেটা বলছি যে আপনি যদি দেখেন আমেরিকান গাইডলাইন বা বিভিন্ন গাইডলাইন, প্রথম হচ্ছে যে প্রেগনেন্সিতে আপনার মানে যখন কনসিভ করবেন তখন টিকা দেওয়ার কোনো বাধা নেই, টিকা আমরা দিতে পারবো। কিন্তু আমরা শুধু বলে থাকি যে ফার্স্ট ট্রাইমেস্টার ব্যাপারটা একটু আমরা বাংলাদেশে একটু সংবেদনশীল, কারণ আমেরিকানরা সবকিছু অ্যাগ্রেসিভ। আমরা যেমন বলি প্রেগনেন্সিতে এক্সরে করা যাবে না, ওরা কিন্তু বলে হ্যাঁ এক্সরে করা যাবে, ওরা অনেক বেশি সাহসী। ফার্স্ট ট্রাইমেস্টার যেহেতু অর্গানোজেনেসিস হয়, বাচ্চার যে বলে যে মেইন যে জিনিসটা ওইখানে যদি কোনো ডিফেক্ট হয়, এই ডিফেক্ট অনেক বড় ডিফেক্ট হয়ে যায়। সেই জন্য আমরা বলে থাকি যে ফার্স্ট সেমিস্টার এটা দেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করা ভালো, কিন্তু সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার টিকা দিতে কোনো বাধা নেই, কারণ টিকা আমার জীবন।
কারণ আজকেও আমি দেখেছি কোভিড উইথ প্রেগনেন্সি, কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। তাহলে কোভিড উইথ প্রেগনেন্সি যদি হয় রিস্ক ফ্যাক্টর, মানুষ কিন্তু প্যানিক হয়ে যায় এবং এক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়। কারণ আমরা দেখেন কোভিডের ডি ডাইমার বাড়ে, আমি যে পেশেন্টটা দেখলাম তার ডি ডাইমার হচ্ছে মোর দ্যান 10, আমি কি তাকে এনোক্সাফ্রিন দিব কোভিডের জন্য দিব নাকি এই ডি ডাইমার প্রেগনেন্সির জন্য দিব? এই যে জিনিসগুলো, এই যে বারবার যে তাকে এক্সরে করবো বা এই পরীক্ষাগুলো করবো, এটা তার জন্য রেডিয়েশন, বাচ্চার জন্য হ্যাজার্ডাস, আমার টিকাটা আমরা দিয়ে নেবো। নেক্সট হচ্ছে আপনি যেটা বুঝতে পারলাম, যেটা আপনি গণ টিকাদান কর্মসূচি প্লাস ভ্যাকসিনেশনের কথাটা যেটা বললেন, এখন গণটিকাদান ব্যাপারে কি টিকাদান কর্মসূচি তো আমাকে করতে হবে, তবে আমার একটা পার্সোনাল অপিনিয়ন যে গণটিকাদান কর্মসূচিটা আমার কাছে মনে হচ্ছে যে আমি যে দেখলাম যে বিভিন্ন জায়গায় সেখানে যে এত মানুষ মাস গ্যাদারিং ছিল, আমার তো ভয় হচ্ছে ওখানে আপনার করোনাটা কোভিডটা কি ছড়ে গেল কিনা, এটা একটা কোশ্চেন থেকে যায়। তো গণটিকাদান কর্মসূচিটা আমার মনে হয় এটা ভাবে না নিয়ে যেভাবে আগে হচ্ছিল, মানে যারা অশিক্ষিত বা যাদের লেখাপড়া যাদের বা মানে যারা আপনি ইন্টারনেটের ফ্যাসিলিটি যাদের নেই, তারা তো আসলে তো এইটাতে আমার সুরক্ষা .gov-এ গিয়ে তারা রেজিস্ট্রেশন করতে পারছেন না। তাদের জন্য আমার মনে হয় একটু এতদিন বা একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না করলে এখানে কিন্তু ছড়ানোর যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আমরা আজকে দেখেন, আজকে এই সমকালীন সময়ের মধ্যে আজকে কিন্তু বেশ কম মারা গিয়েছে, ডিটেকশনও কিন্তু বেশ কম। আমরা যদি ধরি ডিটেকশনও কম, মারা গিয়েছেন মাত্র 174 জন, মাত্র বলছি কারণ যেহেতু টানা আমার 200-র উপরে ছিল, সেখানে 174 জন কিন্তু কম। 174 জন যদি কম হয়ে থাকে, এই যে ইফেক্টটা, এটা কিন্তু ওই আগের লকডাউনের ইফেক্ট। কিন্তু এখন যেভাবে মানুষজন রাস্তায় বের হয়ে গিয়েছে এবং বিশেষ করে ঢাকা শহরে যেভাবে ক্রাউডেড, তো এটা বাড়তেই পারে, আসলে এখন বাড়তে পারে। এখন এটাও তো সত্য কথা যে ইকোনমি বন্ধ করে রাখা সম্ভব না, দেশ কিভাবে চলবে? আমরা তো এতটা ফাইন্যান্সিয়ালি এত বেশি ডেভেলপ না যে হ্যাঁ আমরা বন্ধ করে মাসের পর মাস, যেমন নিউজিল্যান্ডে একটা মাত্র কোভিড রোগী পাওয়া গেল, সাথে লকডাউন দিয়ে দিল। এখন নিউজিল্যান্ডের সাথে তো আমাকে কম্পেয়ার করলে চলবে না, আমাদের সরকারকেও তো সেটা চিন্তা করে সবকিছু ম্যানেজ করে তাদেরকে চলতে হচ্ছে। তবে আমি যেটা মনে করি যে অফিসগুলো এখনো না খুললে চলে না, অনলাইনে সম্ভব, যেগুলো সম্ভব সেগুলো অনলাইনে মনে হয় চালানো উচিত। কারণ তাহলে রাস্তায় আজকে যে প্রচন্ড যানজট ছিল, যে ট্রাফিকে ছিল, তার মানে এখানে করোনা আবার ভয়াবহতার, আবার কিন্তু এখনো দেখেন, আপনি দেখেন ডিটেকশন রেট কিন্তু মোর দ্যান 20%। মানে কিন্তু অনেক। 20% যদি হয় তার মানে কোভিড এখন আছে এবং আমরা কিন্তু পরীক্ষা করছি না। আর সবচেয়ে বড় কথা, পরীক্ষাটা করলেও করে সবাই 10 দিন 12 দিন 13 দিনের মাথায় গিয়ে করতেছে, যখন আপনার ভাইরাসটা কিন্তু এমনি নেগেটিভ হয়ে যেতে পারে। যদি গলার মধ্যে যদি আমার নেজোফেরেন্স না থাকে ভাইরাসটা, আমি কিন্তু ডিটেকশন করতে পারবো না, তাহলে কিন্তু এটা কিন্তু পাচ্ছি না আমরা। আর একটা জিনিস, আপনার সবার অনেকের একটা ভুল ধারণা যে ইদানিং দেখি যারা টিকা দিয়ে ফেলেছেন তারা দেখি ওভার স্মার্ট হয়ে যাচ্ছে, আমি টিকা দিয়ে ফেলেছি, মাস্কটাকে নাকের নিচে আপনার। তো কথা হচ্ছে যে মাস্ক নাকের থেকে, আমি বারবার একটা কথা বলতে চাই যে আমরা বাংলাদেশে প্রথম যারা টিকা নিয়েছেন সেই সৌভাগ্যবানদের মধ্যে আমি একজন, যে আমাদের আগে বাংলাদেশে কেউ টিকা নেয়নি। তো সেটা যদি থাকে, আমি যদি 3টা মাস্ক পরে এখনো চলতে পারি, হোয়াই নট ইউ? তাহলে কোভিডের টিকা, কোভিডের ভ্যাকসিনেশন কোভিডকে প্রিভেন্ট করতে পারে না, বারবার আমি কথাটা রিপিট করলাম। কোভিড যাদের টিকা ভ্যাকসিনেশন আছে তাদের মধ্যে সিভিয়ারিটি অনেক কম, তাদের মধ্যে মর্টালিটিটা অনেক কম। এবং যে নতুন একটা কিন্তু আবার হল্যান্ড ভ্যারিয়েন্ট চলে এসেছে, এই ভ্যারিয়েন্টটাতে যারা ভ্যাকসিনেটেড, ফাইজার মডার্না ভ্যাকসিনেটেড, তাদের মধ্যে থেকেও কিন্তু বেলজিয়ামে কিন্তু দেখেন 7 জন কিন্তু মারা গিয়েছে শুধু। তার মানে এই নতুন একটার পর একটা কিন্তু ভ্যারিয়েন্ট নতুন চলে আসতেছে। এবং এইটা যদি আমরা বলি হ্যাঁ গর্ব করে মডার্না ফাইজার সবচেয়ে ভালো, তাহলে সেটা যদি হয়, তাদের টিকা নেওয়ার সেই গ্রুপটাও কিন্তু মারা যাচ্ছে। তার মানে আমাদের সাধারণত আমরা বলি যারা ভ্যাকসিনেটেড তাদের মধ্যে সিভিয়ারিটির সম্ভাবনাটা অনেক কম, তাদের মধ্যে হসপিটালাইজেশন রেটটা অনেক কম, তাদের অক্সিজেনের ডিমান্ডটা অনেক কম। সেই জন্য আমরা সবাই ভ্যাকসিনেটেড হব, আমরা কাজে জয়েন করব, দেশটাকে এগিয়ে নিয়ে যাবো। বাট তার মানে এই না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শুরুতেই বলেছিলেন আমরা ভ্যাকসিন দেবো, মাস্ক কিন্তু খুলবো না। উনি দেখেন অনেক দূরদৃষ্টি সম্পন্ন, দেখেন উনি শুরুতে কিন্তু বলেছে ভ্যাকসিন আসার আগে মাস্কেও খোলা যাবে না, মাস্কেও খুলতে পারবেন না, কারণ 2023-24-25 আগে করোনা যাবে, এটা আপনি আশা করাটা মনে হচ্ছে আমাদের কাছে এখন মনে হচ্ছে দুরাশা। তার মানে এই 24-25 যাই বলেন, মাস্ক আপনাকে পড়তে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য। এই যে মানে দীর্ঘ একটা সময় স্কুল কলেজ খোলা নেই, শিশুরা তো ঘরে রয়েছেনই, এবং কিছুদিন পর পরই লকডাউন এবং নানা ধরনের আসলে বিধিনিষেধ রয়েছে, এবং মাস্ক পরাও এটিকেও এক ধরনের বাধা বলে মনে করছেন স্বাভাবিকভাবে চলাফেরার ক্ষেত্রে। এই যে নানা ধরনের সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস।
বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। দর্শক, বিরতির আগে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, মানসিক স্বাস্থ্য। করোনাকালীন সময়ে অনেক শিশু, অনেক শিক্ষার্থী তারা স্কুলে যেতে পারছেন না, কলেজে যেতে পারছেন না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেন না। এটা এক ধরনের মানসিক কষ্ট। আবার দীর্ঘদিন ঘরবন্দি থাকতে হচ্ছে, বন্ধু বান্ধবদের সাথে দেখা হচ্ছে না, পড়াশোনার কি হবে, এই যে এক ধরনের অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার যে সময়টা, সেই সময়ে নানা ধরনের সংকটে পড়ছেন, মানসিক সংকটে পড়ছেন। সেক্ষেত্রে কি করা যেতে পারে এই সংকট উত্তরণের ক্ষেত্রে, সেই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করতে চেয়েছিলাম। ডাক্তার নাসরিন সুলতানা, আপনি যদি আমাদেরকে এ বিষয়ে কোনো সাজেশন দিতেন। করোনাকালীন এই সময়ে আমার মনে হয় যে এই যে শিশুদের এই যে তাদের দৈনন্দিন যে কাজকর্ম, তাদের লেখাপড়া, স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, এই যে একটা মানে দীর্ঘ একটা সময়, হ্যাঁ, প্রথম প্রথম আমরা যেমন মনে করেছিলাম যে পরের মাসে হবে কিংবা তারপরের মাসে হবে, এই আশায় কিছুদিন ছিল, কিন্তু তারপরে এমন একটা পরিস্থিতি চলে আসলো যে একটা দীর্ঘ সময় ওরা স্কুলে যেতে পারছে না, তারপরে কলেজে যেতে পারছে না, বন্ধু বান্ধবের সাথে কোনো ধরনের যোগাযোগ নেই, ঘরে বসে থাকা, বাইরে খেলার মাঠে যাওয়া কোনো ব্যবস্থা নেই। তো এরকম একটা পরিস্থিতিতে স্কুল কলেজে যে পদক্ষেপগুলো নিয়েছে, যে অনলাইন ক্লাস, হ্যাঁ, সেই অনলাইন ক্লাসের মধ্যে পড়াশোনাটা অফলাইন যেভাবে হয়, আসলে তো অনলাইন ওরকম হওয়া আসলে একেবারেই সম্ভব না। আর ক্লাস হচ্ছে হয়তো যতটুকু হওয়ার কথা, স্কুলে গেলে যতটুকু হওয়ার কথা ছিল সেরকম তো হচ্ছে না। সুতরাং সেভাবে কিন্তু পড়াশোনাটাও ওরকম চাপের মধ্যে হচ্ছে না। তারপরে শুধু পড়াশোনা না, স্কুলে গেলে যেমন বন্ধুর সাথে কথা হয়, টিচারদের সাথে কথা হয়, হ্যাঁ, গল্প হয়, খেলাধুলা হয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হয়, সেই জিনিসগুলোও কিন্তু একদমই এখন নেই। তো দেখা যাচ্ছে যে আমার কাছে একজন ডাক্তার হিসাবে, আমার কাছে যে আমি গাইনোকোলজিস্ট হিসাবে আমার কাছে ছোট ছোট মেয়েরা আসে, স্কুলে পড়ুয়া মেয়েগুলা, হ্যাঁ, ওদের দেখা যাচ্ছে যে মুটিয়ে যাচ্ছে। তারপরে তারা বেশিরভাগ দেখা যাচ্ছে যে যেহেতু অনলাইন ক্লাস, দেখা যাচ্ছে মোবাইলে আসক্তি, মায়েরা কমপ্লেন করছে। তারপরে ঘুম থেকে সকালবেলা উঠে না, রাত জেগে হয়তো দেখা যাচ্ছে মোবাইল নিয়ে গেম খেলছে কিংবা যেভাবে হোক মোবাইলের সাথে তাদের এঙ্গেজমেন্ট বেশি থাকছে। তো এই সব ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য যেটা, মানে আমাদের যেটা উচিত অভিভাবক হিসাবে কিংবা সামাজিক যে দায়িত্ব, সেই পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, আমাদেরকে ভালো ভালো কাজে বাচ্চাদেরকে এঙ্গেজ রাখা, হ্যাঁ, তাদের শুধু পড়াশোনা না, পড়াশোনার সাথে সাথে আমি যদি ঘরে থাকি, হ্যাঁ, আমার মেয়ে বা ছেলে আমাকে একটু রান্নার হেল্প করলো, কিংবা আমার ঘর গুছানোতে হেল্প করলো, কিংবা এক্সট্রা কারিকুলার সে গান গাইতে ভালোবাসে, তাকে সেইভাবে উৎসাহ দেওয়া, কিংবা ছবি আঁকায় উৎসাহ দেওয়া, এইভাবে করে করে আমরা মানে যতটুকু পারি আমাদেরকে বাচ্চাদেরকে তাদের মানসিক স্বাস্থ্য যাতে ভালো থাকে, তাদের মধ্যে যেন ডিপ্রেশন, অনেক বাচ্চারা আছে অনেক ডিপ্রেসড, হ্যাঁ, যেমন ধরেন যে যারা এসএসসি দিবে, এইচএসসি দিবে, তাদের কিন্তু একদম কোনো ধরনের নিশ্চয়তা নাই, কবে পরীক্ষা হবে, কখন পরীক্ষা হবে। তো এই সব বাচ্চাদের জন্য দেখা যায় যে তাদের মধ্যে এক ধরনের ডিপ্রেশন কাজ করে। তো এটা আমাদের অভিভাবক হিসাবে কিংবা আমাদের সামাজিক দায়িত্ব হিসাবে যেভাবে বলি না কেন, তো আমাদেরকে পদক্ষেপ নিয়ে বাচ্চাগুলোকে আমাদেরকে উচিত হবে যে তাদেরকে এই বিষয়টা খেয়াল করা। আমরা যেমন বকাঝকা না করি, হ্যাঁ, পড়ছো না কেন, আসলে তো ওর পড়া নেই, হ্যাঁ, কিংবা এখন ঘুমায় আছে কেন। এই সব প্রশ্নগুলো করার আগে আমরা যেন তাদের অবস্থাটাও চিন্তা করি, যে ও বাচ্চাটা কোথায় যাবে, কি করবে, এই সময়টা তার কি করা উচিত ছিল, হ্যাঁ, তার একটা বন্ধুর সাথেও সে গল্প করতে পারছে না, তাদের মানসিক অবস্থাটা বুঝে ব্যবস্থা গ্রহণ করা এবং মানে বন্ধুসুলভ আচরণ করা, এটি আসলে আপনি বলতে চাইছেন। আমরা আসবো আবার আলোচনা, কিন্তু তার আগে ডাক্তার আবুল কালাম আজাদ, আপনার কাছে আসলে আরেকটি বিষয় জানতে চাই। এটা তো বলে শিশুদের কথা, শিক্ষার্থীদের কথা, কিন্তু যারা বড়, অনেকেরই আসলে চাকরি নেই, অনেকেরই ব্যবসায় এক ধরনের ক্ষতি হচ্ছে, অনেকে স্বজন মারা গেছেন, অনেকে নিজে করোনা আক্রান্ত হচ্ছেন। এটাও এক ধরনের মানসিক চাপ। এই মানসিক চাপ কিভাবে সামলানো যেতে পারে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি এই জিনিসটাকে তিনটা ভাগে ভাগ করে বলতে চাই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম আপনি অলরেডি বলে ফেলেছেন যে হ্যাঁ, যে পেশেন্ট যে আক্রান্ত হয়েছিলেন উনি যে কোভিডে আক্রান্ত হয়েছেন। কোভিডে যারা আক্রান্ত হচ্ছেন, যে গ্রুপটাকে আমরা এখন প্রচুর পাচ্ছি, যেটাকে বলা হয় লং কোভিড সিনড্রোম।
লং হল সিনড্রোম, পোস্ট কোভিড সিনড্রোম, এটা একটা গ্রুপ। তার মানে যার কোভিড হয়ে গিয়েছে, যার 3 মাসের পরে যখন থাকে তখন আমরা সেটাকে বলি। তাহলে এই যে প্রবলেমটা, এই গ্রুপটার একটা বিশাল একটা অংশ হচ্ছে আপনার থাকে কিন্তু হচ্ছে নিউরোসাইকেটিক বিভিন্ন রকমের প্রবলেম ডেভেলপ করে যায়। একটা হতে পারে মানসিক অবসাদ, তারপর হচ্ছে দুর্বলতা, কিছু ভালো লাগে না, যেটা আমরা প্রতিনিয়ত ফেস করছি। তাহলে কোভিড এর পরে একটা এস্টাবলিশ টার্ম হচ্ছে, বিশেষ করে যেই গ্রুপটা হসপিটালাইজ হয়েছিল অথবা যেই লোকগুলিগুলোর অক্সিজেন লেগেছিল, তাদের মধ্যে একটা এই অংশটা বিশাল একটা অংশ, যারা হয়নি তাদের মধ্যে আমরা শুনবো, আপনার কথা শুনবো, কিন্তু একজন দর্শক অপেক্ষা করছেন, তার প্রশ্নটাও নিয়ে আসতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঝালকাঠি থেকে বলছি। জি। আমার প্রশ্নটা হয়েছে, আমার 1 বছর পূর্বে আমি একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আমার একটা বাম হাত ভেঙে গেছিল এবং 2টো দাঁত পড়ছিল, কিন্তু আমাকে সম্ভবত যে ক্যালসিয়ামের হাই পাওয়ারের ঔষধ দেওয়ার কারণে আমার কিছু অ্যালার্জির সৃষ্টি হয়। এখন অ্যালার্জি নাই বেশি একটা, ওই গোটা গোটা দাগ হয়ে অ্যালার্জি হয়। আমি কি টিকে নিতে পারবো? জি, অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর আবুল কালাম আজাদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন, তার 1 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার অ্যালার্জির সমস্যা আছে। যাদের অ্যালার্জি জনিত সমস্যা আছে তারা কি টিকা নিতে পারবেন কিনা, এবং আপনি যে আলোচনা করছিলেন, যে 3টি ভাগ করে আলোচনা করছিলেন, আমরা মানে দুটোই শুনতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি বেশ কয়েকটা টিভি অনুষ্ঠানে বলেছি, সেটা কিন্তু একটা ভুল ইনফরমেশন। আমাদের যে টিকার কার্ডটাতে ওখানে মধ্যে লেখা আছে আপনার অ্যালার্জি আছে কিনা। আমি কিন্তু আগেও বলেছি যে এই কথাটা মনে তুলে দেওয়াটা ভালো আমাদের জন্য, কারণ আপনি খেয়াল করে দেখেন অ্যালার্জি বলতে কি মিন করে। কারো দেখেন আপনার বলি চিংড়ি মাছের অ্যালার্জি, কারোর গরুর মাংসের অ্যালার্জি, কারো ধুলাবালিতে অ্যালার্জি, কারো দেখা যায় যে শীতের কাপড়ের প্রতি অ্যালার্জি। তাহলে যার যেটার প্রতি অ্যালার্জি, সেইটার প্রতি শুধু তার জন্য অ্যালার্জি হয়ে থাকে। টিকাটা তৈরি করা হয় কতগুলো ইনগ্রেডিয়েন্টের সাথে, কতগুলো আপনার সাপোর্টিভ কতগুলো জিনিস দেওয়া হয়ে থাকে। যে সাপোর্টিভ যে জিনিসগুলো দেওয়া থাকে, ওই কম্পোনেন্টের উপরে যদি আপনি অ্যালার্জি থেকে থাকে তাহলে আপনি টিকা দিতে পারবেন না। এখন যেই টিকাটা আপনি জীবনে কোনোদিন দেননি, আপনি কেমন করে বুঝবেন যে এটার প্রতি আপনার অ্যালার্জি আছে? সেই জন্য আপনাকে দিতে হবে। হ্যাঁ, টিকাটা দেওয়ার পরে, প্রথম ডোজটা দেওয়ার পরে যদি আপনার দেখেন অ্যালার্জি হয়ে যাচ্ছে বা সিভিয়ার কোনো কমপ্লিকেশন হচ্ছে, তখন আপনি কখনোই নেক্সট ডোজটা দিবেন না। তাহলে আপনি নেক্সট ডোজটা তখন আপনাকে স্কিপ করে আপনাকে চলে যেতে হবে। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, যারা, এটা কিন্তু বাইরের বিভিন্ন স্টাডি, যাদের কোভিড একবার হয়ে গিয়েছে, যদি আপনি একটা টিকা দেন সেটা কিন্তু বুস্টারের কাজ করে, তখন কিন্তু তাকে আপনাকে 2টা টিকা নেওয়ার আসলে দরকার হয় না। যার কোভিড হয়নি কখন, তার জন্য 2টা টিকা মাস্ট। তো এখন প্রশ্ন হচ্ছে, টিকা আমরা 2টাই দিব, দ্যাটস ফাইন, কিন্তু অ্যালার্জি আছে বলে মনে করে আমরা টিকা দেওয়াটা থেকে আমরা দেবো না। কারণ যার অ্যালার্জি আছে, অনেকে প্রশ্ন করে থাকেন আমার কিডনি রোগে আক্রান্ত আমি দেবো কিনা, আমার ক্যান্সার আমি দেবো কিনা। হ্যাঁ, আমি বলে থাকি আপনি তো আরো বেশি দিবেন, কারণ কোভিডে যখন আপনি আক্রান্ত হন, যে মেডিকেশন গুলো আমাদেরকে দিতে হয়, সেই মেডিকেশন গুলো, অনেকগুলো কিডনি খারাপ থাকলে আমরা হ্যান্ডিক্যাপ হয়ে যাই, লিভার খারাপ থাকলে সমস্যা হয়ে যায়। আমরা বিভিন্ন ওষুধ দিই, স্টেরয়েড দিই, যাদের অক্সিজেন লাগে তাকে স্টেরয়েড দিতে হয়। যে হার্টের পেশেন্ট, যার লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর, ফুসফুসে পানি আছে, পেটে পানি আছে, তাদের স্টেরয়েড দিলে তাদের পানি পরিমাণটা আরো একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, তাদের ক্ষেত্রে কমপ্লিকেশনটা আরো বেশি হয়। তাহলে অক্সিজেন যদি আপনার না লাগে, আমি তো আগেই বলেছি টিকা যারা দিবেন তাদের মধ্যে অক্সিজেন লাগার সম্ভাবনাটা অনেক কমে যায়। তাহলে কমে যদি যায়, সেক্ষেত্রে আমার ট্রিটমেন্টের যে ড্রাগের পরিমাণটা কমে যাবে। ড্রাগের পরিমাণ যত কমে যাবে, আপনার ওই সাইড এফেক্টটা কম হবে। তাহলে সেক্ষেত্রে আপনি যারা বিভিন্ন রোগে আক্রান্ত, কোমরবিডিটি যাদের বেশি, তারা অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিবেন, তারা প্রথম টিকা দিয়ে নেবেন। কিন্তু যারা কেমোথেরাপি পাচ্ছেন, তাদের জন্য একটা শুধু ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন, সরি, আপনি যখন টিকা, আপনার শরীরে একটা টিকা দেওয়া হচ্ছে, বডি ওই টিকাটার এগেইনস্টে একটা অ্যান্টিবডি তৈরি করবে। আপনাকে এখানে হেল্পার সেল বলি আমরা, টি সেল, বিভিন্ন রকম সেল আসছে। হ্যাঁ, তো এই সেলগুলো যখন কাজ করতে গেলে বডির নিজস্ব একটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা লাগে, সেটা যখন কেমোথেরাপি দেওয়া হয় তখন ওই ক্ষমতাগুলো কমে যায়। সেই জন্য যদি আপনার ডাক্তার মনে করেন যে এই কেমোথেরাপিটা স্কিপ করলে আপনার জীবনহানির কোনো সম্ভাবনা থাকবে না, ক্ষতি হবে না, তাহলে আপনি টিকাটা দিয়ে নেবেন। যদি আপনার চিকিৎসক মনে করে যে না, এখন আমি যদি কেমোথেরাপিটা বন্ধ করি আপনার ক্যান্সারের ক্ষতি হবে, আপনার জীবনহানি হবে, সেক্ষেত্রে টিকাটা দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। কারণ এই ক্ষেত্রে যারা কেমোথেরাপি পাচ্ছেন, তাদের টিকাটা দিলে টিকাটার কাজ করার ইফেক্টিভিটি যেটা বলি আমরা, যেমন আপনারা দেখেন, সবাই দেখে থাকেন, হ্যাঁ মডার্না টিকা 98%, 94%, সিনোফার্ম এত পার্সেন্ট, কোভিশিল্ড 70%, 80%, এই যে পার্সেন্টেজ যে অ্যান্টিবডি হয়, অ্যান্টিবডিটা আরো কমে যায়, 20%, 30% নেমে যায়। সেই জন্য
আমরা এই যদি কেমোথেরাপি না থাকে অথবা অন্য কোনো কারণে যদি ইমিউন কম্প্রোমাইজ থাকে, যেমন এইচআইভি পেশেন্ট, এইডস এর পেশেন্ট, যেমন সিভিয়ার এইডস সাফার করতে, এইডস মানে তাই নয় যে ট্রিটমেন্ট আছে সে কিন্তু সমস্যা নেই, যে ট্রিটমেন্ট এখন শুরু হয়নি বা যার শরীরের অবস্থা খুব খারাপ, তাহলে এই রোগীগুলোর ক্ষেত্রে আমরা বলবো যে টিকাটা দেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনার প্রয়োজন আছে। বাকি সবাই এ টু যে কোনো যদি ওই টিকার প্রতি অ্যালার্জি না থাকে, টিকা আমরা সবাই দেব, টিকা দেব, আমরা জাতিকে বা দেশকে বাঁচাবো। আর আপনি যে আলোচনায় ছিলেন মানসিক স্বাস্থ্য, বড় যারা তাদের যারা চাকরি হারিয়েছেন কিংবা যারা করোনা আক্রান্ত হয়েছেন, স্বজন হারিয়েছেন, তাদের যে মানসিক স্বাস্থ্য সে বিষয়ে কি করতে পারি আমরা শুনবো, কিন্তু একটা বিরতি নেবারও সময় হয়েছে আমাদের। বিরতির পরে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। দর্শক, বিরতির আগে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাইছিলাম যে যারা বড়, ছোটদের মানসিক সমস্যা বা স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলেছি করোনাকালীন সময়ে। বড়দের বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। ডক্টর আবুল কালাম আজাদ আপনার কাছে, সেই সাথে আসতে চাই আপনার কাছে, সেই সাথে আরেকটা প্রশ্ন আসলে করতে চাই। করোনাকালীন সময়ে কোন কোন ওষুধ খেতে হবে আর কি কি খাওয়া দাওয়া করতে হবে? অনেকেই করোনা হলে এক্স-রে করাচ্ছেন, সিটি স্ক্যান করাচ্ছেন, অনেকেই করাচ্ছেন না, করোনা থেকে সেরে উঠছেন, পরে যেয়ে দেখছেন যে ফুসফুস হয়তো 15% আক্রান্ত কিংবা 20% আক্রান্ত। তার মানে কারা সিটি স্ক্যান বা এই যে এক্স-রে করাবেন আর কারা করাবেন না? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি বলছিলাম যেটা মানে মানসিক স্বাস্থ্য তো তিনটা কারণে হচ্ছে। একটা আত্মীয় মারা যাওয়ার জন্য, যেটা রিলেটিভ মারা যাওয়ার জন্য, এটা তো একটা স্বাভাবিক হবেই। একটা হচ্ছে জব, এটা। আর একটা হচ্ছে বললাম যে লং কোভিড। আমি লং কোভিডটা ধরেই বলে যাই যে লং কোভিডটা আসলে কি, কোভিড কোন সিস্টেমকে ধরে না, এটা হচ্ছে কোশ্চেন। কোভিড কিন্তু সবাইকে ধরে। তো লং কোভিডটা আমরা তখন বলি যে একটা হচ্ছে একুট কোভিড, যেটা যখন আপনার 1 মাসের ভিতরে থাকে, যখন 3 মাস পর্যন্ত সেটা হচ্ছে হ্যাঁ এটা কনজিকিউটিভ যেটা চলছে, তারপর ওইটার ইফেক্ট যেটা যদি চলতে থাকে 3 মাস পরে। লং কোভিড এর মধ্যে যে জিনিসগুলো আমরা সবচেয়ে বেশি পাই, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে ডিপ্রেশনটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, এবং ফেটিগ। এবং প্রতিটা রোগী এসে বলে যে আমি আগে কাজ করতে পারতাম, আমি অনেক কাজ করতে পারতাম, এখন আমি কিছু পারি না। তো এই যে জিনিসটা প্রচন্ড ফেটিগ হয়ে যায়, অবসাদ হয়ে যায়, একটুতে আপনার হাঁপিয়ে যাচ্ছে, সিঁড়ির দোতলা বেয়ে উঠলেই হয়ে যাচ্ছে, তাহলে এই জিনিসগুলো আমাদের একটা এগুলো আমরা পাচ্ছি। নেক্সট একটা প্রবলেম যেটা পাওয়া যায় যে লো গ্রেড ফিভার। একটা বিশাল অংশ এসে বলে যে আমার গায়ে গায়ে জ্বর থাকে। তো তখন এটা প্রবলেম হয়ে যায়, যেটা এবং অনেকে আসলে টিকা নেওয়ার পর নানা ধরনের সমস্যায় ভুগছেন। একজন দর্শক এই বিষয়ে প্রশ্ন করতে চাইছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে বলছিলাম, আমার নাম মহিদুল ইসলাম। জি জি, আমি গত মে মাসের 30 তারিখে আমার করোনা পজিটিভ এসেছিল। তো পরবর্তী 13 তারিখে আমার অবশ্য নেগেটিভ এসেছে। তো এর সাথে আমার ওয়াইফেরও কিছু সিমটম ছিল, যেটা যেমন জ্বর, গলা ব্যথা, এগুলো ছিল। ওর অবশ্য কোনো টেস্ট করানো হয়নি। তো এর মাঝে আমরা গত 3 তারিখে আমরা করোনার টিকা নিয়েছি। আমিও নিয়েছি, আমার ওয়াইফও নিয়েছে। তো আমার আল্লাহর মধ্যে তেমন কোনো সমস্যা দেখছি না আমি। তোর একটা সমস্যা যেটা পায়ে এবং হাতে চুলকানি, ওর এমনি অ্যালার্জির কোনো প্রবলেম ছিল না এর আগে। এখন দেখা যাচ্ছে যে পায়ে এবং হাতে চুলকানি হচ্ছে। অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ, টিকা নেওয়ার পরে যিনি প্রশ্ন করেছেন তার স্ত্রীর পায়ে এবং হাতে চুলকানি হচ্ছে, এটা কি টিকা নেওয়ার সাইড ইফেক্ট কিনা, মানে এই ধরনের সাইড ইফেক্ট হয় কিনা? হতেই পারে, যদি হয়ে থাকে এটা একটা মাইনর সাইড ইফেক্ট অ্যালার্জি। এক্ষেত্রে আপনি একটা অ্যান্টিহিস্টামিনিক যে কোনো একটা কোম্পানির যে কোনো একটা জন্য অ্যালার্জির ওষুধ খেয়ে নেবেন আপনি। কারণ আমরা সাইড ইফেক্ট বলতে সেটাকে বেশি মিন করি। অনেক সময় অ্যানাফিলাক্টিক শকে চলে যায়, যদি মারা পর্যন্ত যায়, বা অনেক যদি সিভিয়ার প্রবলেম হয়, তখন তার মানে এটার জন্য জাস্ট একটা অ্যালার্জির ওষুধ আপনি খেয়ে নিন, তারপর আপনি নেক্সট ডোজটা নিয়ে নেবেন। এটা বন্ধ করার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। নেক্সট হচ্ছে যেটা আমরা বলছিলাম, যেটা হ্যাঁ লং কোভিডের মধ্যে আরেকটা প্রবলেম হচ্ছে যেটা আপনার হার্ট। যে জিনিসটা অনেকে ভুল করে, যে কোভিড হওয়ার পরে আমাদের বলে থাকি যে আপনারা একটু এক্সারসাইজটা খুব ধীরে ধীরে গ্রাজুয়ালি বাড়াবেন, কারণ এই কোভিড থেকে ভালো হয়ে যাওয়ার পরে একটা বিশাল অংশ হার্ট অ্যাটাকে মারা যায়, বা বিভিন্ন রকম কার্ডিয়াক, হয়তো দেখা যাচ্ছে তার আগে ভালো ছিলেন, এখন বুক ধড়ফড় করা শুরু করতে থাকে, প্যালপিটেশন হতে থাকে, অথবা আগে কখনো প্রেশার ছিল না, প্রেশারটা বেড়ে যাচ্ছে, অথবা প্রেশারটা কমে যাচ্ছে। তার মানে কার্ডিয়াক এবং হার্ট ফেলিওর পর্যন্ত হয়। তার মানে এখানে কার্ডিয়াক ইনভলভমেন্ট গুলো বেশ বড় পরিমাণ হচ্ছে। আরেকটা হচ্ছে যেটা বলেন, যেটা ফুসফুস, যেটা দেখা যাচ্ছে যে আপনার ফুসফুসটা ভালো ধরে যাচ্ছে।
এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় যে হ্যাঁ, আমরা কখন ফুসফুসের পরীক্ষাগুলো করব। আমরা বলে থাকি যে যাদের মাইনর সিমটম থাকে, যাদের স্যাচুরেশন ফল করছে না, কাশি ওরকম থাকছে না, জ্বর 1-2 দিন থেকে ভালো হয়ে যাচ্ছে, তাদের আননেসেসারি সিটি স্ক্যান বা এক্সপোজারের দরকার নেই। কারণ সিটি স্ক্যান একটা কিন্তু রেডিয়েশন, সিটি স্ক্যান রেডিয়েশন কিন্তু খারাপ। তো আমরা দরকার না থাকলে আননেসেসারি আমরা করব না। আমরা যারা থাকি যে জাস্ট অল্প গায়ে গায়ে জ্বর ভালো হয়ে গেছে, কোনো সমস্যা নেই, আমাদের মেইন কাজ যেটা করতে হবে, আমাদেরকে টেম্পারেচার চলে যাচ্ছে কিনা দেখতে হবে। যদি টেম্পারেচার চলে যায় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। না হলে আমাদের সেই রোগীগুলো সাধারণত আমরা 7 ডে অনার্স আমরা সিটি স্ক্যান করে থাকি। এখন কোভিড থেকে ভালো হয়ে যাওয়ার পরে যাদের শ্বাসকষ্ট হচ্ছে, অনেক সময় আমরা এইচআরসিটি করে থাকি, এবং সেক্ষেত্রে আমরা অন্য কোনো কারণে শ্বাসকষ্ট হতে পারে। হয়তো তার আগে থেকে অ্যাজমা ছিল, হয়তো আগে থেকে সে সিগারেট খেতেন, সিওপিডি আছে, অথবা লাংসের অন্য কোনো রোগও হতে পারে, অথবা আইএলডিও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা পরীক্ষা করে থাকি। যাদের করোনার ক্ষেত্রে আরেকটা জায়গা খুব ধরে থাকে সেটা হচ্ছে জিআই ট্র্যাক্ট আমরা বলে থাকি। জিআই ট্র্যাক্টের মধ্যে দেখা যাচ্ছে যে এই গ্রুপটার আপনার দেখা যাচ্ছে পাতলা পায়খানা শুরু হয়ে যায়, অথবা আইবিএস এর সিমটম নিয়ে আসে। দেখা যাচ্ছে দুধ খেলে সমস্যা হচ্ছে, একটু তৈল জাতীয় খাবার খেলে পাতলা পায়খানা হচ্ছে। এটা একটা জিআই ট্র্যাক্টের একটা কমন একটা জিআইটি একটা জিআই ট্র্যাক্টের একটা সমস্যা হয়ে যাচ্ছে। কোভিডে আরেকটা যেটা প্রবলেম হচ্ছে আপনার, যেটা হচ্ছে কিডনি ধরে থাকে। কিডনিতে একুটের সময় তো ধরেই থাকে, অনেক সময় এটা পারসিস্ট করতে পারে, কিডনি বেশ অংশটা খারাপের দিকে চলে যায়। কোভিডে যেটা হয় আমরা যদি বলি বোন ম্যারোকে ধরে থাকে, এবং কোভিডের জন্য ভয় করা হচ্ছে যে বাইরের দেশে যে বিভিন্ন স্টাডিতে দেখা যাচ্ছে যে আপনার যে আমার যে প্রজনন ক্ষমতা যেটা, সেটা বিশাল একটা অংশ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার মানে লং কোভিডটা থেকে যখন আমাদের হবে, ডিপ্রেশনে ভোগার কোনো কারণ নেই। আমি প্রত্যেকে একটা কথা বলে থাকি যে কোভিড ঠিক আপনি হয়েছে, বিশাল একটা অংশ দেখেন মারা গিয়েছে। আপনি আক্রান্ত সারা বিশ্বে দেখেন মোর দ্যান 20 crore, মারা গিয়েছে দেখেন 44 লাখ লোক মারা গিয়েছে। আপনি তো কোভিডে আক্রান্ত হয়ে ভালো গিয়েছেন, কারণ কোভিডে যে মারা যাচ্ছে যে সংখ্যাটা, সেটা কিন্তু একটা কাগজের সংখ্যা, অরিজিনাল সংখ্যা কিন্তু অনেক বেশি। আপনি শুধু যদি দেখেন ইন্ডিয়ার একটা স্টাডিতে দেখা গেছে, আপনার একটা ভালো একটা আর্টিকেলে পাবলিশ হয়েছে, যেটা যে ইন্ডিয়াতে যে গত 1 বছরে যে মৃত্যুটা ছিল, সেই মৃত্যুর সংখ্যাটা আপনার 30 লক্ষ বেশি। 30 লক্ষ যদি বেশি হয় এই একটা নির্দিষ্ট সময়তে, কেন মারা গেল? যেহেতু কোভিড মেবি দ্য কজ, আমরা নিশ্চয়ই ফিরবো আপনার কাছে। সময় আসলে খুব বেশি নেই। আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, এটা একটা নাসরিন সুলতানা আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে অনেকেরই প্রশ্ন, যদি গর্ভবতী কেউ করোনা আক্রান্ত হন, তিনি কি সিজার করাবেন নাকি নর্মাল ডেলিভারি করাবেন, এবং বাচ্চার তদারকিটাই কিভাবে করবেন, সন্তান জন্ম নেওয়ার পরে কি কি ধরনের সাবধানতা অবলম্বন করবেন, এই বিষয়ে যদি বলতেন আমাদেরকে। আচ্ছা, প্রেগন্যান্সিতে যদি কেউ কোভিড আক্রান্ত হয়, তাহলে প্রথম আমরা যেমন আজকের আলোচনায় আমরা একটা কথা বারবার আসছে যে মানসিক স্বাস্থ্যের একটা বিষয়। আমাদের এই মানসিক স্বাস্থ্যের পিছনে কিন্তু খুব বড় একটা জিনিস হচ্ছে ভয়। হ্যাঁ, এই ভয়ে কিন্তু দেখা যায় যে ভিতরে থেকে আলটিমেটলি এটা সুস্থতা কিংবা অসুস্থতার একটা প্রধান একটা কারণ হয়ে যায়। হ্যাঁ, তো সাইকোলজিক্যালি আমাদেরকে এই ভয়টাকে রোধ করতে হবে, যার ফলে প্রেগন্যান্সি আমাদের এখন যে পরিস্থিতি, যে আমরা কিন্তু কোভিড এর একটা ট্রিটমেন্ট প্রোটোকল অথবা প্রেগন্যান্সিতে কোভিড আক্রান্ত হওয়ার ট্রিটমেন্ট, এগুলো কিন্তু একটা তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, অনেক সিভিয়ার হলেও কিন্তু ভালো ট্রিটমেন্ট, ভালো ম্যানেজমেন্ট পেয়ে পেশেন্ট কিন্তু সার্ভাইভ করে যাচ্ছে। সুতরাং ভয়কে আগে রোধ করতে হবে। আর আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে প্রেগন্যান্সি আমরা এমন একটা সময়, যে সময় কিন্তু আমরা পিরিয়ডিক্যালি একটা ফলো আপ করি। হ্যাঁ, ফলো আপ করি কি কারণে? যে কোনো ধরনের কোনো কমপ্লিকেশন যাতে না হয়, আর্লি যাতে আমরা সেটা ডিটেকশন করতে পারি এবং আর্লি আমরা ম্যানেজ করতে পারি, যার ফলে সুস্থ মা এবং সুস্থ বাচ্চা আমরা পাবো। এখন এই মাকে আমরা যদি কোভিড আক্রান্ত হয়, আমরা কিন্তু কোভিড আক্রান্ত যাতে না হয় সেজন্য কিন্তু আমরা যেমন গর্ভবতী মায়েদের কিন্তু আমরা নরমালি যে ভিজিট করি মান্থলি, আমরা কিন্তু এখন কিন্তু সেটা করোনা আক্রান্ত হলে সিজার করতে হবে নাকি নরমাল ডেলিভারি করা সম্ভব, এই বিষয়ে যদি এক কথায় উত্তর দিতেন, আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আচ্ছা, তো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে অবস্টেট্রিক ম্যানেজমেন্ট, যেই কারণে সিজার করা হয় অথবা যে কারণে নরমাল ডেলিভারিকে আমরা উৎসাহিত করি অথবা নিরুৎসাহিত করি, সেই কারণেই আমাকে নরমাল ডেলিভারি অথবা সিজারের সিদ্ধান্ত নিতে হবে। কোভিড আক্রান্ত হয়েছে বলে তাকে সিজারিয়ান করতে হবে তা কিন্তু নয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই অন্য কোনো দিন আমরা আরো বিস্তারিত আলোচনা করতে পারবো, আজকের একেবারেই সময় নেই। আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। শেষ করছি, শুভরাত্রি, সুস্থ থাকুন, ভালো থাকুন।